বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো সক্রিয়তা, মৌলসমূহের সক্রিয়তা। মৌলসমূহের সক্রিয়তা মৌলসমূহের সক্রিয়তা তাহলে আমি গতদিন তোমাদের বলছিলাম যে সেখানে ধাতুর ক্ষেত্রে একরকম হয়। ধাতুর ক্ষেত্রে কি হয়? পর্যায়ে পর্যায়ে বাম হতে ডানে সক্রিয়তা কমে, এটা আমি বলছিলাম। সক্রিয়তা কমে। আর গ্রুপে গ্রুপে উপর থেকে নিচে সক্রিয়তা বৃদ্ধি পায়। এটা হলো ধাতুর ক্ষেত্রে। তাহলে আমরা এটা ব্যাখ্যা করে নেই ধাতুর ক্ষেত্রে কেন এরকম হচ্ছে। আগে এক্সাম্পল দিই আমরা। এক্সাম্পল, মনে করো সোডিয়াম, তুমি তাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবা। কোনো তাপ দেওয়া হবে না, বরং আগুন ধরে যাবে, তাপ উৎপন্ন হবে, বিস্ফোরণ হবে। তুমি যদি ম্যাগনেসিয়ামকে বিক্রিয়া করাইতে চাও তাহলে হালকা তাপ দিতে হবে। অ্যালুমিনিয়ামকে যদি বিক্রিয়া করাইতে চাও তাহলে আরো অধিক পরিমাণ তাপ দিতে হবে। তাহলে এর ক্ষেত্রে কোনো তাপ লাগবে না, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হালকা তাপ লাগবে, বা তাপ না লাগলেও বিক্রিয়া স্লো। এই বিক্রিয়াটা ফাস্ট, এই বিক্রিয়াটা স্লো, আর এটা তো আরো স্লো, মোর। এটা হলো প্র্যাকটিক্যাল, যে আমরা যদি বাস্তবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামকে বিক্রিয়া করি আলাদা আলাদাভাবে, তাহলে দেখা যাবে একটা খুব ফাস্ট, আর একটা স্লো, আর একটা আরো স্লো। অপরদিকে 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 যদি আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই অক্সিজেনের, তাহলে এটা তো ফাস্ট। পটাশিয়ামের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে এটা আরো ফাস্ট। এটা ফাস্ট, এটা ফাস্টার। আমি যদি রুবিডিয়ামকে বিক্রিয়া করাই, ফাস্টেস্ট। তাহলে এখন খেয়াল করো, এটা তো এক্সাম্পল দিলাম আমরা। কে যেন প্রশ্ন করতে চাইছিলে, কি প্রশ্ন করতে চাইছিলে বলো এবার। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করে পাইছি, পাওয়ার পরে আমরা তাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দিয়েছি, সমস্যা কি? সে প্রকৃতিতে কিভাবে থাকে ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো যে আমি বিশুদ্ধ ধাতু নিয়েছি, তাকে বিক্রিয়া করতে দিয়েছি। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম মোর স্লো, মোর স্লো, MORE, মোর স্লো। আচ্ছা, মাত্র স্টার্ট করলাম আমরা। তাহলে এটা হলো সোডিয়ামের আকার, ম্যাগনেসিয়ামের আকার, অ্যালুমিনিয়ামের আকার। দেখো আস্তে আস্তে আকার ছোট হচ্ছে না বড় হচ্ছে? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার এক্ষেত্রে খেয়াল করো ছোট হচ্ছে। এটা হলো পর্যায়ের ক্ষেত্রে, পর্যায় পর্যায় দেখো দেখা যায় কিনা, না দেখা গেলে কিন্তু আমাকে বইলো। পর্যায়। আর এটার ক্ষেত্রে দেখো তো সোডিয়ামের আকার, পটাশিয়ামের আকার, রুবিডিয়ামের আকার, আকার আরো বড় হচ্ছে না? আকার বড় হচ্ছে। গ্রুপে গ্রুপে আকার বড় হচ্ছে। হ্যাঁ, গ্রুপে আকার বড় হচ্ছে, পর্যায়ে ছোট হচ্ছে। দেখা যাচ্ছে, তুমি একটু মোবাইলটাকে রোটেট করো তাহলেই পাবা, দেখা যাচ্ছে। মোবাইলকে রোটেট করে নাও তাহলেই দেখবা, অথবা জুম করলে তুমি হয়তো বা কেটে গেছে, একটু এদিক সেদিক করলেই পাবা। আচ্ছা,
এখন প্রশ্ন হলো যে আকার বড় ছোটর পিছনে সক্রিয়তার কি এমন প্রভাব? আচ্ছা, আকার ছোট বড় হইলে সক্রিয়তার প্রভাবটা কি দেখো। খেয়াল করো, আমরা জানি যে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করতে চায়। ধাতুসমূহ কি করতে চায়? ইলেকট্রন ত্যাগ করতে চায়। এখন একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করতে চায়, সেখানে বাধা হয় কে বলো তো? ধাতু ইলেকট্রন ত্যাগ করতে চায়, সেখানে বাধা হয় কে? বাধা হয়ে দাঁড়ায় কে তার সামনে? এই এই আকর্ষণটা বাধা হয়ে দাঁড়ায়, কেন্দ্রমুখী আকর্ষণ বলটা বাধা হয়ে দাঁড়ায়, তাই না? তাইলে এটা একটা ধাতু, এটা আর একটা ধাতু, এটা আর একটা ধাতু। কার কেন্দ্রমুখী আকর্ষণ বল বড় বলো তো? কেন্দ্রমুখী ছোটটার কেন্দ্রমুখী আকর্ষণ বড়, বড়টার কেন্দ্রমুখী আকর্ষণ ছোট। তাহলে এটার কেন্দ্রমুখী আকর্ষণ যেহেতু বড়, কেন্দ্রমুখী আকর্ষণ বেশি, তাহলে এখান থেকে যদি তুমি ইলেকট্রন ছাড়াইতে চাও, তাহলে তোমাকে বেশি শক্তি দিতে হবে না? আচ্ছা, কেন্দ্রমুখী আকর্ষণ বেশি, তার মানে হলো, অর্থাৎ আইই বেশি। আইই মানে কি মনে আছে? আয়নীকরণ। হ্যাঁ, আয়নীকরণ শক্তি বেশি। আমি কিন্তু নিচেটা মুছে ফেললাম, নিচেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, অর্থাৎ আয়নীকরণ শক্তি বেশি। আর এর কেন্দ্রমুখী আকর্ষণ কম, আইই কম, অর্থাৎ আইই কম। তাহলে এর আইই বেশি হওয়ার কারণে ইলেকট্রন অপসারণে বেশি শক্তি লাগবে, বেশি শক্তি দরকার। ইলেকট্রন অপসারণে বেশি শক্তি দরকার। আর এর আইই কম, এর ইলেকট্রন অপসারণে কম শক্তি দরকার, কম শক্তি দরকার। এবার আমাকে বলো, কম শক্তি দরকার। এবার এর কাছেও অক্সিজেন গেল, এটা মনে করো এটা হলো সোডিয়াম আর এটা হলো পটাশিয়াম। একটা হলো সোডিয়াম আর একটা হলো পটাশিয়াম। এখন সোডিয়ামের কাছে অক্সিজেন গেল, অক্সিজেন গিয়ে বলতেছে ভাইয়া আমাকে একটা ইলেকট্রন দেন। পটাশিয়ামের কাছে অক্সিজেন গিয়ে বলো ভাইয়া আমাকে একটা ইলেকট্রন দেন। কে সহজে ইলেকট্রন দিয়ে দিবে বলো? তাহলে পটাশিয়াম সহজে ইলেকট্রন দিয়ে দিবে, সহজে দিয়ে দিবে ইলেকট্রন। পটাশিয়ামের ইলেকট্রন সহজে চলে আসবে, সোডিয়ামের ইলেকট্রন সহজে আসবে না। আচ্ছা, তাহলে পটাশিয়াম যে সহজে ইলেকট্রন দিচ্ছে, পটাশিয়াম ইলেকট্রন দেওয়ার পরে কি হয়ে যাবে? পটাশিয়াম যখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কে প্লাস হয়ে যাবে। আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার কারণে কি হয়ে যাবে? অক্সিজেন 2 মাইনাস, এই তো, তাই না? এটা হয়ে যাচ্ছে। তাহলে এবার কোন বিক্রিয়াটা দ্রুত হচ্ছে? পটাশিয়ামেরটা নাকি অক্সিজেনেরটা? কোন বিক্রিয়াটা দ্রুত হচ্ছে বলো? পটাশিয়ামেরটা না অক্সিজেনেরটা দ্রুত হচ্ছে? তাহলে পটাশিয়ামের বিক্রিয়াটা, তাহলে এই বিক্রিয়াটা দ্রুত হচ্ছে, ফাস্ট হচ্ছে। অপরদিকে সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে স্লো, দেখাইতেও পারো, না দেখালেও সমস্যা নাই, দেখাই দিলেও পারো। তাহলে এই হলো
এই বিক্রিয়াটা হয়ে যাচ্ছে স্লো, যেহেতু ইলেকট্রন দিচ্ছে স্লো। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে আকার ছোট হয়ে গেলে তার ইলেকট্রন দিতে দেরি হয়, আর ইলেকট্রন দিতে দেরি হয় বলে বিক্রিয়াটা দেরি হয়। এখন সক্রিয়তার ইংরেজি কি? রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি রিঅ্যাক্টিভিটি থেকে আসছে রিঅ্যাকশন, রিঅ্যাকশন থেকে আসছে বিক্রিয়া। রিঅ্যাকশনের বাংলা কি? বিক্রিয়া। তাহলে বুঝতে হবে যে বিক্রিয়া দ্রুত দেয় তার রিঅ্যাকশন দ্রুত হয়, তার রিঅ্যাক্টিভিটি বেশি। যে বিক্রিয়া দ্রুত দেয় তার রিঅ্যাক্টিভিটি বেশি। আমার কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, আমার কথা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, বিক্রিয়া বিক্রিয়া হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি থেকে রিঅ্যাকশন। রিঅ্যাকশনের মানে কি? বিক্রিয়া। তার মানে যে যত দ্রুত বিক্রিয়া দিবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি। যে যত দ্রুত বিক্রিয়া দিবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি। আমি কিন্তু এই পাশটা মুছে ফেলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বিক্রিয়া দেখে না, তুমি তো পরমাণু দেখেই বুঝতে পারো। খেয়াল করো, তাহলে আমরা এখানে এই কথাটা একটু নোট করে নেই। নোট নোট কি? যে পরমাণু যত দ্রুত বিক্রিয়া দেয় তার সক্রিয়তা তত বেশি। তাহলে ধাতুর সক্রিয়তা, এখানে নোট 2 রিঅ্যাক্টিভিটি অফ মেটালের রিঅ্যাক্টিভিটি বাড়বে সমানুপাতিক হারে, প্রায় সমানুপাতিক হারে। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য সমানুপাতিক হারে বলতেছি। সাইজ অফ মেটাল। তাহলে মেটালের সক্রিয়তা যদি বাড়ে তার মানে তার সাইজও বাড়বে। সাধারণত ব্যতিক্রমী ঘটনা আছে, সেটা ভিন্ন কথা। তাহলে সাইজ যত বাড়বে রিঅ্যাক্টিভিটি তত বাড়বে। হ্যাঁ, যত দ্রুত বিক্রিয়া হবে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। যত দ্রুত বিক্রিয়া করবে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, আজকে হয়তো বা দেখাবো কিনা জানি না, নেক্সট দিন হয়তো বা একটা ভিডিও দেখাবো। সেখানে দেখাবো যে বিভিন্ন পরমাণু কিভাবে বিক্রিয়া দেয়, কত দ্রুত বিক্রিয়া দেয়, কিভাবে বিস্ফোরণ হয়। আমি তোমাদেরকে একটা ভিডিওটা দেখাইছিলাম কি? হ্যাঁ, দেখাইছিলাম, রাইট, দেখাইছিলাম। হ্যাঁ, 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 বিস্ফোরণ করে, ভেরি গুড। হ্যাঁ, একটা দেখাইছিলাম আমি। ওকে, তাহলে রিঅ্যাক্টিভিটি অফ মেটালেরটা কিন্তু সবাই ক্লিয়ার। মেটালের রিঅ্যাক্টিভিটি সবাই ক্লিয়ার কিনা? এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসলো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। পারবো? আমরা পারবো? ওকে, হ্যাঁ, কোশ্চেন এইভাবে আসতে পারে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। এটাও আসতে পারে। হ্যাঁ, আমরা লিখে নেই, তাড়াতাড়ি লিখে নেই, দ্রুত করি। বলো। হবে, হবে,
হবে, হতে পারে না, হবে। ঠিক আছে, ডেটের কথা এখনো জানি না শিওর, এই ব্যাপারটা এখনো কোনো ডিসকাশন হয় নাই। অনলাইনে, অনলাইনে। ওকে, আমরা কি এটা মুছবো? আমি এটা মুছবো, এটা মুছবো। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অন্য অপ্রাসঙ্গিক কথাগুলো আইনো না, যেহেতু ভিডিও করতেছি আমি, ভিডিওগুলো আবার ওই ফেসবুকে দিব। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা রিলেটেড কোশ্চেনগুলো করবা, অন্য কথা বলো না, যেমন অলিম্পিয়াড হবে কিনা, এই হবে কিনা, এগুলো দরকার নাই। এগুলো বললে আবার আমার কথা বলতে ওগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, ওগুলো আবার এডিটের একটা ব্যাপার আছে, অত এডিট টেডিট আমি পারি না। ঠিক আছে, তো তোমরা নর্মালি এখন থেকে প্রত্যেকটা ক্লাসই রেকর্ড হবে। আশা করি প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করব। রেকর্ড হচ্ছে, হ্যাঁ। তুমি দেখবা না তো, ওই রেকর্ড করতেছি আমি অন্য সফটওয়্যার দিয়ে। আচ্ছা, এবার দেখো, আমরা অধাতুর সক্রিয়তা ব্যাখ্যা দিব। অধাতুর সক্রিয়তা, অধাতুর সক্রিয়তার ক্ষেত্রে কি হয়, একই পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে সক্রিয়তা বৃদ্ধি পায়। হ্যাঁ, বাম থেকে ডানে সক্রিয়তা বৃদ্ধি পায়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, এখানে মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের সক্রিয়তা বেশি, অক্সিজেন থেকে ফ্লোরিনের সক্রিয়তা বেশি। যতই যাবা এদিকে, দেখো একই পর্যায়ের মূল, কিন্তু এরা কোন পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ের মূল। এরা দ্বিতীয় পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছ, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাহলে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একই গ্রুপের কথা চিন্তা করি, একই গ্রুপে, একই গ্রুপে উপর থেকে নিচে, উপর থেকে নিচে সক্রিয়তা কি হবে, হ্রাস পাবে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, যেমন দেখো ফ্লোরিন, ফ্লোরিন থেকে ক্লোরিনের সক্রিয়তা কম, ক্লোরিন থেকে ব্রোমিনের কম, ব্রোমিন থেকে আয়োডিনের কম, তাহলে এদিকে সক্রিয়তা বাড়তেছে। এটা হলো নর্মাল ট্রেন্ড, এক্সেপশনাল ঘটনা সব ক্ষেত্রে আছে। আচ্ছা, সবাই আমরা তুলে নিয়েছি, তাই তো? ওকে, ওকে, এখন এটার ব্যাখ্যাটা কি দেখো, এটার ব্যাখ্যাটা কি, এটার ব্যাখ্যাটা কি, সবাই খেয়াল করো। আমরা ফ্লোরিন আর ক্লোরিন দিয়ে ব্যাখ্যা দিই, বা ফ্লোরিন আর অক্সিজেন দিয়ে ব্যাখ্যা দিই, তাহলে আর একটু ভালো হয়। অক্সিজেন এর আকারটা ছোট, সরি বড়, অক্সিজেনের আকারটা বড়, ফ্লোরিনের আকারটা ছোট। তাহলে এটা ফ্লোরিন, এটা অক্সিজেন, এটা পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবার মুছে ফেললাম, কিন্তু আমি মুছে ফেললাম, আমি একটু বিক্রিয়া দেখাই নি আগে, বিক্রিয়া দেখাই নিয়ে তারপর করি। যেমন মনে করো তুমি সোডিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিচ্ছ, তৈরি হচ্ছে সোডিয়াম অক্সাইড। সোডিয়ামের সাথে ফ্লোরিনের বিক্রিয়া দিচ্ছ, তৈরি হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। এই বিক্রিয়াটা স্লো কম্পারেটিভলি, এই বিক্রিয়াটা ফাস্ট কম্পারেটিভলি। একইভাবে তুমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করছো কার, ফ্লোরিনের, সোডিয়ামের সাথে বিক্রিয়া করছো ফ্লোরিনের, এটা কিন্তু গ্রুপ, সরি পর্যায়, পিরিয়ড। আর গ্রুপের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের সাথে বিক্রিয়া করেছো ক্লোরিনের, সোডিয়ামের সাথে বিক্রিয়া করেছো ব্রোমিনের, এখানে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, আগুন ধরায় ফেলবে ফ্লোরাইডে, বিস্ফোরণ সহ আগুন ধরায় ফেলবে। তাহলে এটা ভেরি ভেরি ফাস্ট আগুন ধরাবে, ওই যে বিক্রিয়া এত দ্রুত হবে, এত দ্রুত ইলেকট্রন আদান প্রদান হবে, যে সেখানে ইলেকট্রনের গতির কারণে
ইলেকট্রন এত দ্রুত আদান প্রদান হবে যে সেখানে হিউজ পরিমাণ তাপ উৎপন্ন হবে আর তাপের সাথে সাথে বিস্ফোরণ হবে। এটা ফাস্ট, বাট এটা কম্পারেটিভলি স্লো, ওদের তুলনায় স্লো। এটা হলো গ্রুপে। আচ্ছা, এখন আমার ব্যাখ্যাটা কি, এটা একটু তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও এটা। স্যার তাহলে কি স্যার আমাদের খাবার লবণে সক্রিয়তা থেকে সক্রিয়ভাবে আসতেছে আর যাতে করে আমি ফার্স্ট। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে হবে আগে। ব্যাপারটা হলো যে তোমার আহ, মনে করো যে এই দিনে কি ভালো পাওয়া যায়, তরমুজ মনে করো, তোমার তরমুজের প্রতি প্রচণ্ড মানে আগ্রহ, যে তরমুজ খাইলেই তোমার ভাল লাগে। হ্যাঁ, প্রচণ্ড আগ্রহ, যেখানেই তরমুজ পাও সেখানেই খাবলে ধরো, এমনকি বাজারে যেও মানুষের দোকান থেকে জোর করে তরমুজ নিয়ে খেয়ে ফেলো, এরকম অভ্যাস তোমার। তো এখন তোমার বাসায় যদি তরমুজ নিয়ে আসে, তোমার আব্বু মনে করো 10টা তরমুজ নিয়ে আসলো, 10টা তরমুজ না, বলো এই বাজারে যায় মানুষের দোকান থেকে তরমুজ খাস, এই আমার খুব লজ্জা লাগে নাই, কত তরমুজ খাবি খা, বাসায় 10টা নিয়ে আসছি খা। এবার 10টা তরমুজ আনছে, তুমি একাই 5টা খেয়ে ফেলছো। 5টা খাওয়ার পর এবার তোমার আব্বু বলতেছে, কিরে আর খাস না, খা আরো খা, অনেক তরমুজ আনছি তো তোমার জন্য, তোমার জন্যই আজকে সব তরমুজ আনছি, খাও আরো বেশি করে খাও। এই সিচুয়েশনে তুমি কি করবা? তুমি কি আরো তরমুজ খাবা নাকি তরমুজ খাবা না? তোমার আব্বু খাবো না স্যার। কেন খাবা না? কারণ তোমার তরমুজ খাওয়ার প্রতি আগ্রহ কমে গেছে না বেড়ে গেছে? স্যার কমে গেছে। কমে গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তুমি তরমুজ খাওয়ার আগে তোমার যে সক্রিয়তা ছিল, খাওয়ার সক্রিয়তা, যে তোমার আব্বু আনতে দেরি, ছুরি নিয়ে কাটতে দেরি নাই, খাইতে দেরি নাই, কিন্তু যখন তুমি 5টা তরমুজ খেয়ে ফেলছো, 5টা না, একটা খাওয়ার পরেই তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি যখন একটা তরমুজ খেয়ে ফেলছো, খাওয়ার পরে এরপরে তোমার আব্বু বলতেছে তুমি আরো তরমুজ খাও, কিন্তু তুমি আর খেতে পারতেছো না, কারণ তোমার যে রিঅ্যাক্টিভিটি সেটা কমে গেছে। তাহলে খেয়াল করো, সোডিয়ামের অনেক রিঅ্যাক্টিভিটি, সোডিয়াম যখন ইলেকট্রন দিয়ে দিছে, কাকে দিয়ে দিছে? আমি একটা হাসির উদাহরণ দেই। মনে করো রাতের বেলা উল্টাপাল্টা খেয়েছো, ঠিক আছে, রাতের বেলা উল্টাপাল্টা খেয়েছো, সকালে তো প্রচন্ড অবস্থা খারাপ, টয়লেটে যায় দেখতেছো কে যেন আরেকজন টয়লেটে ঢুকছে। এই সিচুয়েশনে তোমার অবস্থাটা কি বলো তো? তুমি কি এক জায়গায় স্থির থাকতে পারবা, নাকি খালি সক্রিয়তা, এদিকে হাঁটবা ওদিকে হাঁটবা, এদিকে একটু ই করবা আর বারবার দুধ, কে গেল এই টাইমে বাথরুমে, সময় পায় না আর, কি বলবো বলো তো? স্যার আচ্ছা, বিপদের উপরে মহাবিপদ। আচ্ছা, এবার কি করলো, বের হয়ে গেল, যে লোকটা ঢুকছিল বাথরুমে সে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার সাথে সাথে এবার তুমি ঢুকে পড়লা, ঢুকে পড়ে মনে করো কাজটা যা করা শেষ শেষ, বের হয়ে গেছো। এবার কি তোমার আর ওরকম খারাপ লাগবে? তোমার কি সক্রিয়তা অনেক বেশি হবে এবার, নাকি কমে যাবে? স্যার কমে যাবে। কমে যাবে না? এখন কিন্তু তুমি আর সক্রিয় না, তুমি কিন্তু এবার স্থির বসে আরাম, আহা আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াও পড়ায় গেছেন যে আমরা টয়লেট থেকে বের হইলে একটা দোয়া পড়বো, তাই না? দোয়াটা কি তোমাদের মনে আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আজা ওয়া আফানি। উচ্চারণে হয়তো আমার ভুল টুল হইতে পারে, বাট এরকম একটা দোয়া আছে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ যদি আমাদেরকে, খেয়াল করো, এই এতটুক জিনিসই যদি ধরায় রাখতো, এবং তোমরা দেখবা অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, তার এই ময়লাটা অপসারণ করার জায়গাটা বন্ধ থাকে, এবং এই কারণে অনেক বাচ্চা মারা যায় যদি তাকে অপসারণ করে ওটাকে ঠিক না করা হয়। অনেক বাচ্চা এই কারণে মারা যায়। চিন্তা করো এবার, এতটুক জিনিস যদি আল্লাহ তালা আমাদেরকে জাস্ট ই করে রাখতো, তাহলে কিন্তু আমরা বাঁচতেই পারতাম না। অথচ আমরা কিন্তু অলওয়েজ আল্লাহর না শুক্রিয়া আদায় করি। এই জন্য আমাদের অলওয়েজ আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার, যে আল্লাহ যে কোনো কাজ আমাদেরকে দিয়ে যে করায়, যেই কাজটুকু আমাদের দিয়ে করাচ্ছে, বা আমরা যা করতেছি, যা খাচ্ছি, যা পড়তেছি, যা করতেছি, সব কোনো না কোনো একটা আল্লাহর বড় ধরনের নিয়ামত। কোনোটাকে তুমি অস্বীকার করতে পারবে না। একটা যদি না হয় তাহলে দেখবা সব কিছু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি যেই জন্য বোঝানোর চেষ্টা করলাম, তাহলে সোডিয়ামের সোডিয়ামের প্রচণ্ড টয়লেট চাপছে। এই হলো টয়লেট, এই যে এটা হলো তার টয়লেট, মানে স্টুল, এটা তার স্টুল।
দিস ইজ দিস ইলেকট্রন, তার স্টুল। এবার সোডিয়াম কি করলো, টয়লেটে গেল, ইলেকট্রন ত্যাগ করলো, ইলেকট্রন মানে স্টুল ত্যাগ করলো, বের হয়ে আসলো। এবার কি তার আর আগের মতো সক্রিয়তা থাকবে বলো? কি হয়ে যাবে? না। আর তোমরাই তো জানো, তোমরাই জানো, এর 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 ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো হয়ে গেছে না এখন? এখন তো স্থিতিশীল হয়ে গেছে। এখন নিয়নের মতো হয়ে গেছে, স্থিতিশীল হয়ে গেছে, তাহলে এখন সে কি আর ইলেকট্রন চাইবে? চাইবে না। তাহলে অলওয়েজ মনে রাখবা, কোনো একটা পরমাণু যতটা সক্রিয়, সে যৌগ গঠন করার পর ততটাই স্থিতিশীল হয়ে পড়ে। যেমন সোডিয়াম যদি অধিক সক্রিয় হয় তাহলে তার যৌগটা অনেক অধিক স্থিতিশীল হবে। ফ্লোরিন যদি অধিক সক্রিয় হয় তাহলে ফ্লোরিনের যৌগটা অধিক স্থিতিশীল হবে। এটার সক্রিয়তা কম, এর স্থিতিশীলতা ওর থেকে কম। যেটা যত বেশি সক্রিয় তার স্থিতিশীলতা তত বেশি হবে আফটার মেকিং এ কম্পাউন্ড। ঠিক আছে? একটা কম্পাউন্ড তৈরি করার পর তার সক্রিয়তা অটোমেটিক কমে যাবে, বাট তৈরি করার আগে হিউজ সক্রিয়তা। আচ্ছা, ওকে। এবার আমরা বুঝবো যে কেন এটা হচ্ছে, অধাতুর ক্ষেত্রে এরকম হচ্ছে কেন। তোমরা আমাকে বলো তো, এখানে একটা ইলেকট্রন রেখেছে, কে রেখেছে? সোডিয়াম মামা এখানে একটা ইলেকট্রন রাখছে। অক্সিজেনকে বলতেছে ভাইগনা ইলেকট্রন লাগলে নাও, ফ্লোরিনকে বলতেছে ভাইগনা ইলেকট্রন লাগলে নাও। ঠিক আছে? এই বড় বড় ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ বেশি বলো? ফ্লোরিনের না অক্সিজেনের? স্যার, ফ্লোরিনের। ও ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, অক্সিজেনের আকর্ষণ কম, তাই না? কারণ অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের আকর্ষণ কম, এবং এটার 141 আর এটা হলো 329 বা 20, মানে 330 মতো প্রায় শক্তি। এখানে ইলেকট্রন যাওয়ার কারণে এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এখানে যাওয়ার কারণে এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে খেয়াল করো, এখানে ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি অনেক বেশি আসক্তি। এই জন্য দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে কে বলো? এই সোডিয়ামের এই ইলেকট্রন। হ্যাঁ, তাহলে ফ্লোরিনের এফ এর আকার ছোট, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ উচ্চ হওয়ায় দ্রুত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যৌগ গঠন করে। ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যৌগ গঠন করে। অপরদিকে অক্সিজেনের আকার বড়, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, ফলে ধীরে ইলেকট্রন গ্রহণ করে, ধীরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং যৌগ গঠন করে, এবং যৌগ গঠন করে। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমরা। দেখো, দুইটা কথা তুলে নাও, খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, খুব দ্রুত তুলে নাও।
আকারটা ফ্যাক্টর, আকার ফ্যাক্টর, ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টর, ওগুলোও ফ্যাক্টর। ইলেকট্রন বিন্যাস যদি বেশি স্টেবল হয়, সেই ইলেকট্রন গ্রহণ করতে ধীরে গ্রহণ করতে চায়, ঠিক আছে, বাট আকারটাই মেইন ফ্যাক্টর। আচ্ছাদন প্রভাবেরও একটা ফ্যাক্টর থাকতে পারে এখানে। আচ্ছাদন প্রভাবও যদি বেশি হয় তাহলেও সেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না অতটা, ঠিক আছে। আচ্ছা, সবার তোলা হয়ে গেছে, আমি এটা মুছে ফেলতেছি। ওকে, জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো সক্রিয়তার ব্যাপারটা গেল, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, বেসিক ছিল। এখান থেকে যদি কোনো এমসিকিউ কোশ্চেন আসে, এমসিকিউ কোশ্চেন আসলো, কোন বিক্রিয়াটি দ্রুত ঘটবে, কোন বিক্রিয়াটি দ্রুত ঘটবে, কোন বিক্রিয়াটি দ্রুত ঘটবে। কোশ্চেন ক, সোডিয়াম প্লাস পানি, এই বিক্রিয়াটা দ্রুত হবে। পটাশিয়াম প্লাস পানি, এই বিক্রিয়াটা দ্রুত হবে। রুবিডিয়াম প্লাস পানি, এই বিক্রিয়াটা দ্রুত হবে। নাকি সিজিয়াম প্লাস পানি, কোন বিক্রিয়াটা দ্রুত হবে বলো তোমরা, অ্যান্সার কোনটা হবে? ভেরি গুড, আমরা পারবো। এই টাইপ, হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারবো তো সবাই, জি স্যার। ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, হাইড্রোজেনের বিক্রিয়া আরো স্লো না, হাইড্রোজেন আরো ছোট না, উপরে না। আকার যত বাড়বে ততই সক্রিয়তা বাড়বে এবং বিক্রিয়া দ্রুত হবে, তাহলে এখানে আকার বাড়তেছে। ওকে, আচ্ছা, সবাই তুলছো এটা? স্যার এক মিনিট। হয়েছে না? ওকে, আমরা এইবার চলে যাচ্ছি জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ ধর্ম, বা আগে আমরা জারক এবং বিজারক পড়ে নেই। জারক ও বিজারক, জারক ও বিজারক। তাহলে মনে রাখবা, জারক যারা, যে রাসায়নিক সত্তা, যারা না বলে যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। যেমন ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ইত্যাদি। মনে রাখবা, সকল অধাতু, সকল অধাতুই জারক, সকল অধাতুই জারক। সাধারণত, ব্যতিক্রমী ঘটনা তো আছে, সেটা ভিন্ন। সকল অধাতুই জারক। আচ্ছা, এছাড়াও আরো জারক আছে, এখানে আমাদের ওই জারকের আলোচনা না, যেহেতু আমরা পর্যায় সারণী রিলেটেড পড়া পড়তেছি, এখানে আমাদের শুধু ধাতু এবং অধাতু নিয়ে আলোচনা। আরো অন্যান্য জারক আছে, সেকেন্ড পেপারে গেলে তোমরা আসলে পড়তে পারবা, তৃতীয় অধ্যায়ে, সেখানে আমাদের আরো অনেক ডিটেলস আলোচনা আছে, অনেক কিছু আমরা সেখানে পড়াবো ইনশাল্লাহ। বিজারক কি? বিজারক, বিজারক হলো যে রাসায়নিক সত্তা, যে রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে তাকে বিজারক বলে। যে রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। যেমন
সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবা সকল ধাতু, সাধারণত সকল ধাতুই হলো, সকল ধাতুই বিজারক, সকল ধাতুই বিজারক, সকল ধাতুই বিজারক। সকল ধাতুই বিজারক। তোলা হয়েছে কিনা সবার? ওকে, আচ্ছা এখন আমরা আমাকে তোমরা একটু বলো, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে সে তত শক্তিশালী জারক, নাকি যে ধীরে ইলেকট্রন গ্রহণ করবে সে শক্তিশালী জারক? বলো। দ্রুত। ভেরি গুড, ভেরি গুড। যে অধাতু, সকল অধাতুই তো জারক, তাহলে আমি বলছি অধাতু মানে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যে যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে সে তত শক্তিশালী জারক। খেয়াল করো, আগের সক্রিয়তার সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, যে জারক যত দ্রুত, এটা নোট ওয়ান, নোট ওয়ান, যে জারক যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে সে তত শক্তিশালী জারক। এবং সেই হিসেবে সবচেয়ে শক্তিশালী মোস্ট পাওয়ারফুল জারক ফ্লোরিন, মোস্ট পাওয়ারফুল জারক হলো ফ্লোরিন। স্ট্রং জারক বা অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, যে জারক যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে, যে জারক যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে সে তত শক্তিশালী জারক। নোট টু, যে জারক, সরি, যে বিজারক যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে সে তত শক্তিশালী বিজারক। যেমন আমরা যদি সোডিয়ামের সাথে কম্পেয়ার করি তাহলে শক্তিশালী বিজারক হলো সিজিয়াম। স্ট্রং রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ফ্রান্সিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক হবে, বাট ফ্রান্সিয়াম তো একটা তেজস্ক্রিয় ধাতু, একে আসলে আমরা, তার অধ্যায়ু অনেক কম। ফ্রান্সিয়াম একটা তেজস্ক্রিয় ধাতু, এর অধ্যায়ু অনেক কম, একে আমরা পৃথিবীতে আসলে স্বাভাবিকভাবে খুব একটা পাই না, অল্প সময়ের জন্য, খুব ক্ষুদ্র সময়ের জন্য পাই, এই জন্য তার উপর ইচ্ছা করলেও আমরা এই অ্যাপ্লিকেশন চালাইতে পারবো না। ঠিক আছে, বাট তার শক্তিশালী জারণ, কি বলে, বিজারক। আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো এই যে জারকের ধর্মটা কিসের উপর ডিপেন্ড করবে? আকারের উপর না? আগের মতোই আকারের উপর। তাহলে খেয়াল করো, হ্যাঁ, জারক স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং, তুমি শক্তিশালী জারক লিখো, শক্তিশালী বিজারক লিখো। তাহলে খেয়াল করো, এখানে স্পষ্টভাবে আমরা লিখতে পারি স্ট্রং অক্সিডাইজ, তুমি শক্তিশালী জারক লিখো, শক্তিশালী জারক, শক্তিশালী বিজারক। আমি ইংরেজিতে লিখছি, তুমি বাংলা লিখো। ওটা হইতেই পারে, তুমি একটা বইয়ের মধ্যে সবকিছু পাবা না, এটা স্বাভাবিক কথা, সবকিছু পাবা না, এটাই স্বাভাবিক। আচ্ছা,
জারকের শক্তিমাত্রা, জারকের শক্তিমাত্রা ব্যস্তানুপাতিক তার আকার। তার আকার মানে পরমাণুর আকার, ঠিক আছে? এটা কিন্তু পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে না। পরমাণুর আকার, কোন পরমাণুর জারকের শক্তিমাত্রা তার পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। আকার যত বাড়বে জারকের শক্তিমাত্রা তত কমবে। সেম এজ বিজারক, বিজারকের শক্তিমাত্রা সমানুপাতিক পরমাণুর আকার। কিন্তু ব্যতিক্রমী ঘটনা কিন্তু আছে, এটা মনে রাখবা, ব্যতিক্রমী ঘটনা কিন্তু আছে। জারক বিজারকের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা অনেকগুলাই আছে, আমরা সেটা এখানে আলোচনা করব না। সেটা আমরা সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। কিছু ব্যতিক্রমী ঘটনা থাকবে, সেখানে আমরা সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টারে গিয়ে আলোচনাগুলো করব তড়িৎ রসায়নে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে জারকের শক্তিমাত্রা গেল, বিজারকের শক্তিমাত্রা গেল। তোমরা তো পুরোপুরি ক্লিয়ার? আমাকে এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে কোনটি শক্তিশালী জারক, এরকম প্রশ্ন করলো তোমাকে, হ্যাঁ, আমি প্রশ্নটা লিখি। এমসিকিউ একটা প্রশ্ন করলো, কোনটি শক্তিশালী জারক? ক অক্সিজেন, সালফার, কোনটা? অক্সিজেন। নর্মাল কথা, এটা 16 নাম্বার গ্রুপের মৌল, এরা 16 নাম্বার গ্রুপের মৌল। তোমাদের আমি বলছিলাম ও সেই ছেলে তোকে পটায়, মনে আছে? ও সেই ছেলে তোকে পটায়, মনে আছে? বলছিলেন যে ও সেই ছেলে তার partner। ও আচ্ছা, তার পার্টনার, পটায় পার্টনার, ঠিক আছে। ও সেই ছেলে তার পার্টনার, হ্যাঁ, ওটাও বলা যাবে। তাহলে দেখো এখানে ওই সিরিয়ালটা আছে, তাহলে এখানে যতই নিচে যাচ্ছ আকার বড় হচ্ছে, আকার বড় হচ্ছে। এটাকে স্যার আমি মনে রাখি স্যার অফিস কেসে সেলিনা টেলিফোন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোনটি শক্তিশালী জারক ব্যাখ্যা গেল। আমরা যদি একইভাবে বলি যে কোনটি শক্তিশালী বিজারক, কোনটি স্ট্রং বিজারক? ক সোডিয়াম, খ অ্যালুমিনিয়াম, গ ম্যাগনেসিয়াম, ঘ পটাশিয়াম। বলো। পটাশিয়াম। আচ্ছা, তোমরা দেখো সক্রিয়তা সিরিজের কথা এখানে আমি নিয়ে আসতে চাচ্ছিলাম না, তারপরও দেখো তো, মনে আছে? সিরিয়াল দেখছো? জি স্যার। সক্রিয়তা সিরিজ, বা এটার আর একটা নাম আছে, এটা হলো বিজারণ ধর্মের একটা সিরিজ, জারণ ক্ষমতা বা বিজারণ ক্ষমতার সিরিজ, যেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা তোমরা আসলে পড়ো নাই আগে। জারকের ক্ষমতা বা বিজারকের ক্ষমতা সম্পর্কিত সিরিজ, যেটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক সিরিজ। তড়িৎ রাসায়নিক সিরিজেও এখানে একটা এরকম ছক দেওয়া আছে। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখান থেকেই দেখতেছি সবার উপরে যে তার সক্রিয়তা সবচেয়ে বেশি, তাহলে সবার উপরে আছে পটাশিয়াম। আর আমরা কিন্তু সেটা এখানে এই সিরিজ দিয়ে মনে রাখলাম না, আমরা মনে রাখলাম কি দিয়ে? আকার দিয়ে, সবচেয়ে সবচেয়ে আকার বড় এখানে। ওকে, তাহলে মোটামুটি আমাদের জারণ বিজারণ ধর্ম গেল, তারপরে যোজনী জারণ সংখ্যা গেছে আগেই পড়াইছি আমরা। তারপর আমরা ধাতুর সক্রিয়তা অধাতুর সক্রিয়তা পড়াইলাম। আমাদের এরপরের পড়া ইনশাল্লাহ আমরা এরপরে নেক্সট যেদিন পড়ব সেদিন আমরা হয়তোবা ইনশাল্লাহ পড়ব এই রাসায়নিক বন্ধনে চলে যাব। মোটামুটি আমাদের শেষের দিকেই, সমস্যা নাই। সংকরায়ন পড়ানো হইলে দেখবো অনেক কিছু তোমার হয়ে গেছে, সংকরায়ন পড়ালে অনেক কিছু হয়ে যাবে। সেকেন্ড